হত্যার দায়ে শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার বহর। প্রথমবার আসামি হলেন রেহানা, পুতুল ও জয়। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর। 5 দিনের রিমান্ডে সাবেক উপমন্ত্রী জয়। আর্থিক খাত পুনর্গঠনে সংস্কারের মাধ্যমে পরিস্থিতি উন্নতির আশ্বাস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক। স্বাধীনতা নস্যাতে তৎপর অপশক্তি বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের লক্ষ্য সুসংহত করতে গণবিরোধী শক্তির বিচার দাবি। এবং পরীক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করল সরকার। ফলাফল নির্ধারণের পদ্ধতি জানানো হবে পরে। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএনটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। আন্দোলনে ছাত্র জনতা হত্যার দায়ে একের পর এক মামলা হচ্ছে আদালতে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যার 7টিতেই প্রধান আসামি হয়েছেন সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রথমবার হত্যা মামলার আসামি হয়েছেন শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়। আছেন আওয়ামী লীগের শরিক 14 দলের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। ভুক্তভোগীদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশেই সারা দেশে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়। এসব অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তে নির্দেশ দিয়েছেন আদালত। আরো জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা। প্রতিদিন আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গণহত্যার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনা সহ আসামিদের ফাঁসি দাবি করেন তারা। আমার ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা সেই শাস্তিটা যাতে আমি দেখতে মরে যেতে পারি। বিচার সেই শেখ হাসিনার নেত্রী তারা মাঠে নামিয়া আমার ছেলে কি দোষ করছে, কি অপরাধ, আমি তো নিষ্কার চালক, 16 বছর বয়স আমার ছেলের, আজ যে আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলের হাতে ধরে চেঁচাইছে, ফারাইছে, ফারাই একটা গুল্লি করছে এন্দে গুল্লি করছে, হের আবার দে লড়ে সরে, আবারও লাথি মেরে আবার একটা ফিট পাশে গুল্লি করছে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যা 7টিতেই প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। হত্যা মামলার আসামির তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যাত্রাবাড়ি এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখ হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। 21 আসামির মধ্যে আছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল্লাহ কিনু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও। 302, 201 অ্যাকশন এবং 34 বাংলাদেশ দণ্ডবিধি ধারায় এখানে হচ্ছে যে আমরা এখানে উল্লেখ করেছি, বাদী এখানে উল্লেখ করেছেন 1 থেকে 20 নং আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা অপর আসামিরা বিশেষ করে 23 নম্বর এবং 37 নম্বর আসামি গুলি করেছেন। যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে তাদের গুলিতে সে নিহত হয়েছে। এখানে পুলিশ গুলি করেছেন এবং সাধারণ এখানে যারা সরকারি দলের ক্যাডার তারাও গুলি করেছেন, তাদের গুলিতে সে নিহত হয়েছে। আমরা সেটা এখানে বাদী তার আরজিতে সেটা উল্লেখ করেছেন। মোহাম্মদপুরে 5 আগস্ট পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানা নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ তাপস সহ 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া কিশোর ওমর ফারুক হত্যা মামলাতেও প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। কবিরনজর সরকারি কলেজে শিক্ষার্থী হত্যা মামলায় আসামি শেখ হাসিনা সহ 49 জন। এছাড়া সাভারের জাহিদুল ইসলাম সাগর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যাত্রাবাড়ি, সূত্রাপুর, আদাবর, আশুলিয়া সহ সংশ্লিষ্ট থানাকে মামলা এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, বেনজির আহমেদ এবং র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন পর্যন্ত মৃত্যুবরণকারীদের পরিবারের কথা হত্যা মামলায় একে একে আসামি করা হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনাকে। এছাড়া শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আরও অনেককেই আসামি করে মামলা করা হচ্ছে। মঙ্গলবার বগুড়া, নারায়ণগঞ্জ, রংপুর, জয়পুরহাটে হয় এসব মামলা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সারা দেশে ছাত্র জনতার আন্দোলন দমনে শিক্ষার্থী, রিকশা চালক, পথচারী, শিক্ষক সহ সব হত্যাকাণ্ডে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হচ্ছে।
গেল 4 আগস্ট বগুড়ায় রিকশা চালক কমর উদ্দিন বাঙ্গি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 82 জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী তহমিনা বেগম। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে 300 জন। রংপুরে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহেনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী জিতু বেগমের করা এ মামলায় অজ্ঞাত 300 জনকেও আসামি করা হয়েছে। আজকে বিচার চাই যে আমার স্বামী কেন নির্ভয়ে হত্যা করলো, কি কারণ, কি দোষ ছিল তার। এই হায়নার সরকার এইভাবে মানুষকে হত্যা করেছে, সেই কারণে আজকে এই বাদী এই হত্যার বিচারের দাবিতে মাননীয় চিফ মেট্রোপলিটন আদালতে এসেছে এবং মামলা দায়ের করেছে। আন্দোলনে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক জনি হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরেকটি মামলা হয়েছে। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, শামীম ওসমান সহ 187 জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা করেন নিহতের বাবা ইয়ামিন মিয়া। আন্দোলনে জয়পুরহাটে অটোরিকশা চালক মেহেদি হাসানের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 217 জনের নামে আদালতে মামলা করে নিহতের স্ত্রী জেসমিন আক্তার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের আইনজীবী গাজী MS তামিম এ আবেদন করেন। এতে বলা হয়, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, MP, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, DMP কমিশনার সহ 19 জনের যোগসাজশে এ গণহত্যা সংগঠিত হয়। একই সাথে 71 টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গণহত্যার সহযোগী ছিলেন বলে উল্লেখ করা হয়। এছাড়া গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ডক্টর ইমরান H সরকারকেও অভিযুক্ত করা হয়েছে। 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি। সেখানে আমরা 19 জন আসামি করেছি। তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের IGP, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন DMP কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং আপনারা জেনে থাকবেন, এই প্রথম আমি তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল। এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। রাজধানী মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় দীপুমণিকে 4 দিন ও আরিফ খান জয়কে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে পুলিশের কড়া পাহারায় তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত। মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে গত 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। ঢাকার CMM আদালত অভিযোগ এজাহার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার 7 দিন পর সোমবার রাতে গ্রেফতার করা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। মঙ্গলবার বিকেলে কড়া পাহারায় তাদের নেওয়া হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতের হাজতখানায় কিছুক্ষণ রাখার পর তোলা হয় এজলাস কক্ষে। এ সময় আদালত পাড়ায় বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। এই শরীফার তত্ত্ব, ট্যাগ তত্ত্ব, মানে হাসের তত্ত্ব বুঝিয়ে শুধু কোমলমতি ছাত্রছাত্রীদের সে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিল। যেগুলো অপরাধীকে আমরা সবাইকে আইনে পুরো শাস্তিমূলক আমাদের বিচার কার্যকর করতে হবে। সারা দেশের মানুষের তারা নির্বিচারে যেভাবে হত্যা করছে, তাদেরকে বিচারিকভাবে এইভাবে ঠিক যত মানুষকে হত্যা করছে তাদেরকে ওই অনুযায়ী বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত। হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত রিমান্ড শুনানি শেষে দীপুমণিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবু সাইদ নামে মুদি দোকানদার যিনি এই হত্যার শিকার হয়েছেন, সরাসরি এই মামলায় ওনাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এবং ওনারা যে হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটি বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে। আদালতের প্রেক্ষিতে বলেছেন যে প্রাথমিকভাবে যেহেতু সত্যতা পাওয়া গিয়েছে, মহিলা একজন আসামি হওয়ার কারণে ডক্টর দীপুমণিকে 4 দিনের রিমান্ড এবং বিজ্ঞ আদালত আরিফ খান জয় যিনি অপর আসামি ওনার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় 1 নম্বর আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 2 নম্বর আসামি ওবায়দুল কাদেরকে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। পতিত সরকারের আমলে হওয়া অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স নেতাদের সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সে সঙ্গে আর্থিক খাত পুনর্গঠনে সংস্কারের মাধ্যমে পরিস্থিতি উন্নতির আশ্বাস দেন তিনি। এর আগে সকালে 2 সমন্বয়ক সহ 30 নারী নেত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা ও পুনর্বাসনে একটি ফাউন্ডেশন গঠনের ঘোষণা দেন। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে থাকছে। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে আসেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ী নেতারা অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে সংস্কারের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। এ সময় প্রধান উপদেষ্টা বিগত সরকারের সময় অর্থনৈতিক বিপর্যয় হয়েছে উল্লেখ করে তা সমাধানের সংস্কারের কথা জানান। ডক্টর ইউনুস আশ্বাস দেন দ্রুতই পরিস্থিতির উন্নতির। বর্তমান পরিস্থিতি কঠিন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ব্যাংক খাত সহ রাজস্ব ও প্রশাসনের সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন। তরুণদের যে স্বপ্ন নিয়ে এই সরকারের যাত্রা তা বাস্তবায়ন সম্ভব হলেই জাতির স্বপ্ন পূরণ হবে বলেও জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নারী সমন্বয়ক সহ 30 নারী নেত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নূরজাহান বেগম, সৈয়দ রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার ও শারমিন এস মুর্শিদি উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সৈয়দ রেজওয়ানা হাসান জানান, বৈঠকে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি ফাউন্ডেশন তৈরির দাবি করেন নারী নেত্রীরা। গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সব কিছুর কাজই করা হবে। যে ইন্টারিম একটা কিছু, অন্তর্বর্তীকালীন একটা কিছু ব্যবস্থা করে ফেলা হোক, যাতে অনেকে যারা চিকিৎসার টাকার প্রয়োজন আছে তারা তাড়াতাড়ি করে টাকাটা পেতে পারে। এ সময় তিনি নারীর ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি কল্পনা চাকমা, তনু, মুনিয়া ও নুসরাত নিহতের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন। কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করতে বিতাড়িত অপশক্তি এখনও চক্রান্ত করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থানের লক্ষ্য সুসংহত করতে গণবিরোধী শক্তির বিচার ও জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি বলেও দাবি তার। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় দেশবাসী, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।
জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে। অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম প্রকাশ খোকনের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে উঠে আসে খোকন দেশে বিদেশে শত কোটি টাকার সম্পদ করেছেন। আছে কোটি কোটি টাকা মূল্যের বাড়ি, ফ্ল্যাট ও ইটভাটা। তার বিরুদ্ধে রয়েছে স্বর্ণ চোরা চালানিরও অভিযোগ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে বাণিজ্যিক ফ্ল্যাট, আবাসিক ফ্ল্যাট ও রেস্টুরেন্ট। স্ত্রীর নামেও রয়েছে প্রায় 7 কোটি টাকার সম্পত্তি। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের নানা অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। সংসদের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে নিয়োগ, বাণিজ্য, বদলি সহ নানা তদবির করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন জাহাঙ্গীর আলম। নিয়ন্ত্রণ করতেন নিজ এলাকার রাজনৈতিক পথ, বাণিজ্য। টেন্ডার বাগিয়ে নিতেন তৎপর। ঢাকায় একাধিক ফ্ল্যাট, বাড়ি ও কোটি টাকার মূল্যের কয়েকটি গাড়ির সন্ধান মিলেছে দুদকের অনুসন্ধানে। সদ্য বিদায়ী সরকারের বিশাল ঋণের চাপ জাতির ঘাড়ে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এত বড় ঋণের বোঝা নিয়ে কাজ করা বেশ কঠিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। জানান, চীনকে ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীন ও কানাডার রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা। পরে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, চীনের ঋণ পরিশোধের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। But definitely China will also have our expectations. So it is some process to sit down to discuss and come with a consensus. So we'll continue to work with government and to see what we can do to support. আর উপদেষ্টা জানান, চীন ও কানাডার কাছে সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে চীনকে ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এবং তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট হোক, আর্থিক সাপোর্ট হোক, তা কন্টিনিউ করবে। এবং দে হ্যাভ অ্যাসিওরড আস, ইনফ্যাক্ট বলে যে আমরা যতটুকু করেছি তার চেয়ে বেশি করে আমরা আগ্রহ করি। এবং চায়না এবং কানাডা বলছে যেটা করেছি আরও নতুন। সো এটাই মূল জিনিস। তাদের কিছু কিছু বিষয়ে ইস্যু থাকতে পারে, সেটা বলে আমরা যত শীঘ্র সকলকে অ্যাড্রেস করবো। আমরা সময় নেব না। আমরা বলেছি যে এর আগে সময় অনেক দিন ফেলে রাখতো, এই করতো। বিদায়ী সরকারের বিশাল ঋণের চাপ নিয়ে রাষ্ট্র পরিচালনা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, সেটা বললাম না আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না শারিয়ার? হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে ওটা সাস্টেন করে ফেরত দেবে কোনো এগুলো কত বিষয় আছে, এটা ওইখানে ডিফিকাল্ট। তার কারণ তাদের সাথে আলাপ করতে নতুন প্রজেক্ট নেওয়া, যারা প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ। বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করব। এ সময় 1000 টাকার নোট বাতিল হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা আর হচ্ছে না। পরীক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে এর সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ফলাফল কিভাবে নির্ধারণ হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়, পেছানো হয় কয়েক ধাপে। মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়।
এর মাঝেই দুপুরে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরই মধ্যে যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই ফল প্রকাশ করতে হবে। যে 7টা পরীক্ষা দিয়েছি সেই 7টা পরীক্ষার ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্টটা যাতে পাবলিশ করা হয় খুব দ্রুত সময়ের ভিতরে। আমাদের অ্যাডমিশন তো সময় চলে যেতেছে, আমাদের 4-5 মাসের সময় থাকার কথা, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বন্ধু বান্ধব সহপাঠী অনেকে আহত, গুরুতর আহত, তারা পরীক্ষার হলে বসার মতো পজিশনেই নাই। আমাদের দাবি হচ্ছে আমাদের যে 7টা পরীক্ষা হয়েছে ওই 7টা পরীক্ষা সহ মানে আর হচ্ছে 7টা পরীক্ষার মূল্যায়ন করতে হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রীর সামনে বিক্ষোভ শুরু করলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা সচিবের সাথে বৈঠক করেন। পরে কথা বলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জানান অনেক পরীক্ষার্থী আহত, চিকিৎসাধীন আছে, তাই অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। আমাদের অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন। আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। গেল 30 জুন চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষা শুরু হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশের 25 জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পর্যায়ক্রমে ডিসিদের প্রত্যাহার করে তাদের জায়গায় নতুন ডিসি নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর জনপ্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তন শুরু হয়।